কুত্তা, আমি তোর আপু হই বলে এলোপাথারি মাহমুদের বুকে ঘুষি আর চড় মারতে লাগলো। আহ আপু, আমার ব্যথা লাগছে তো। আর আপনি আমার আপুই তো। আপনি আমার বড় কাকার মেয়ে। আমার থেকে বয়সে 2 বছরের বড় আপনি। তাহলে তো সম্পর্কে আপনি আমার আপুই হলেন। কুত্তা, আমি তোর আপু তাই না? তারা দেখাচ্ছি তোকে আজকে। আজকে তোর একদিন কি আমার একদিন। অপরের কথাগুলো বলে নিশাত মাহমুদকে ধাক্কা মেরে ঘাস ভর্তি মাঠের উপর ফেলে দিল। আর নিশাত মাহমুদকে জড়িয়ে ধরে ওর বুকের উপরে উঠে গেল। তারপর এলোপাথারিভাবে মাহমুদকে চুমু দিতে লাগলো। এক পর্যায়ে মাহমুদ নিশাতকে ধাক্কা মেরে নিচের বুকের উপর থেকে সরিয়ে দিয়ে নিচে উঠে পড়ল। তারপর বলল, আপু, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে সম্পর্ক আমাদের মধ্যে ছিল সেটা পবিত্র সম্পর্ক ছিল, কিন্তু আপনি তখন সেটা চাননি। অথচ এখন আগের সম্পর্কটা শেষ হয়ে গেছে। এখন আপনি যেটা করতেছেন সেটাকে অবৈধ সম্পর্ক বলে, সুতরাং আপনি নিজেকে সংযত করুন। কি জন্য সংযত করব? আমি আমার বরের সাথে যা ইচ্ছা, যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা করব, তাতে তুই নিষেধ করার কে? আর আমাকে ডিভোর্স দেওয়া, তাই না? তোর সাহস কত বড়, তুই আমাকে ডিভোর্স দিস? আর শোন, ডিভোর্স একজনের সইতে হয় না, দুইজনেরই সই লাগে। আর আমি তো সই করিনি, তাই ডিভোর্স তো হয়নি। তাই তুই এখনো আমার বর আছিস। কিন্তু আপনি ডিভোর্স পেপারে সই করেননি কেন? আপনি তো এই সম্পর্কে খুশি নন, আমাকে কখনোই ভালোবাসতে পারবেন না। আর আমি এমন কাউকে নিয়ে সারা জীবন কাটাতে চাই না যে আমাকে ভালোবাসে না। নিশাত এবার মাহমুদের চোখের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, একটা সময় সত্যিই তোমাকে ভালোবাসিনি, তবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে ছাড়া আর কিছুই কল্পনা করতে পারি না। ভার্সিটির অডিটোরিয়ামে বসে বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিল মাহমুদ। হঠাৎ কেউ একজন এসে বলল, নিশাত আপু আসতেছে। কথাটা শোনা মাত্রই মাহমুদ এবং তার বন্ধুরা বাতাসের চেয়েও দ্রুত গতিতে অডিটোরিয়াম থেকে বের হয়ে আসলো। অডিটোরিয়াম থেকে বের হয়ে মাহমুদ সরাসরি ক্লাসে চলে গেল। আজকে সবগুলো ক্লাস করে তারপর বাড়িতে গেল। মাহমুদ অডিটোরিয়ামে আছে শুনে দেখতে এলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে কেউ একজন নিশ্চয়ই আমাকে মাহমুদের কথা বলে বোকা বানিয়েছে। শুধু শুধু আমি আমার ক্লাসে না গিয়ে এখানে এলাম। এখন দ্রুত ক্লাসে যাই, না হলে আমার ক্লাসে দেরি হয়ে যাবে। ভদ্র ছেলের মতো আজকে সবগুলো ক্লাস করে বাসায় ফিরেছি। বাসায় ফিরেই সরাসরি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। চলুন পাঠক ও শ্রোতা বন্ধুরা, ফ্রেশ হওয়ার আগে সকলের সাথে একটু পরিচিত হয়ে নেই। আমি সুহাইল মাহমুদ, সবাই আমাকে মাহমুদ বলেই ডাকে। আমার বয়স 22, অনার্স 3য় বর্ষে পড়ি। আমি পরিবারের ছোট ছেলে। আমার বড় একটা বোন আছে, তার নাম জান্নাতুল মামা। আপুকে সবাই মামা নামেই ডাকে। আপু এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। আপু আর নিশাত আপু একেবারে জানের বান্ধবী। নিশাত আপুর অবশ্য আরও একটা পরিচয় আছে, উনি আমার বড় কাকার মেয়ে। আমার কাকার কয়লার ব্যবসা আছে, আর আমার আব্বু সেনাবাহিনীর মেজর পদে কর্মরত আছে। এদিকে আমার আম্মু আর বড় কাকি হলো কলেজ লাইফের বান্ধবী। আম্মু আর বড় কাকির মধ্যে খুব ভালো সম্পর্ক আছে এখনও। এই হলো আমাদের ছোট পরিবার। আমি নিশাত আপুকে খুব ভয় পাই, কারণ আমার আব্বু খুব রাগী মানুষ। আমি আব্বুকে ভূতের মতো ভয় পাই। আব্বুর মুখের উপর কোনো কথা বলি না ভয়ে। এদিকে আব্বু নিশাত আপুকে আমার পেছনে গোয়েন্দা হিসেবে নিয়োগ দিয়েছে। আর নিশাত আপুও অতি সামান্য কোনো বিষয় পাইলেও সেটা আব্বুর কাছে বিচার দেয়। আর আব্বু আমার কোনো কথা না শুনে নিশাত আপুর কথা বিশ্বাস করে আমাকে বকা দেয়। এই নিশাত আপুর জন্য আজ পর্যন্ত একটা রিলেশনও করতে পারলাম না। সেই হিসাবে আমি এখনও ভার্জিন। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি নিশাত আপু আর মাওয়া আপু লাইন দিয়ে আম্মুর সামনে বসে আছে, আর আম্মু ওদের দুইজনের চুলে তেল দিয়ে দিচ্ছে। আমি ওদেরকে দেখেও না দেখার ভান করে আবার আমার রুমে চলে গেলাম, কারণ আমি জানি আমাকে যদি নিশাত আপু দেখে তাহলে এমন কোনো কথা বলে দিবে বা এমন কোনো প্রশ্ন করে বসবে যে আমি নিশ্চিত আম্মু আর আপুর কাছে কেস খেয়ে যাব। আর আমি জানি যে আম্মুর কাছে কেস খাওয়া মানে সেই কথা অতি অবশ্যই আব্বুর কান পর্যন্ত চলে যাবে। আর যদি আব্বুর কান পর্যন্ত চলে যায় তাহলে তো আমার অস্তিত্ব খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে যাবে। এইসব কথা মনে আসতেই আবার রুমে এসে গেলাম। রুমে গিয়ে বসে বসে ভাবতে লাগলাম, এই নিশাত আপু না থাকলে আমার লাইফটা অন্যরকম থাকতো। আমার অন্য বন্ধুদের মতো আমিও একটা টুকটুকে মেয়ের সাথে প্রেম করতে পারতাম।
তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতাম, অনেক ভালো ভালো মুহূর্ত তার সাথে কাটাতে পারতাম। রুমে বসে এইসব চিন্তা করতেছিলাম, তখন আম্মু নিচে থেকে ডাক দিল লাঞ্চ করার জন্য। আমি নিচে নেমে লাঞ্চ করে আবার উপরে চলে আসলাম। রুমে গিয়ে কিছুক্ষণ গেম খেলে পরে ঘুমিয়ে পড়লাম। আসরের আজানের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়লাম, তারপর মাঠে গিয়ে একটু খেলাধুলা করলাম। মাগরিবের নামাজের পরপরই পড়তে বসলাম। খুব মনোযোগ দিয়ে পড়তেছিলাম, হঠাৎ মনে হলো আমার রুমে কেউ প্রবেশ করেছে। আমি সেদিকে লক্ষ্য করতেই দেখি আব্বু এসেছে। আমি আরও মনোযোগ দিয়ে পড়তে লাগলাম। কিছুক্ষণ রুমের মধ্যে ঘোরাঘুরি করে আব্বু আমার পাশে এসে বসলো। আমি তারপরও কিছুক্ষণ একমনে পড়তে লাগলাম। একটা সময় আব্বু আমাকে কিছু না বলেই চলে গেল। আমিও একটানা ঈশা পর্যন্ত পড়াশোনা করলাম। ঈশার নামাজ পড়ে ড্রয়িং রুমে গিয়ে একটু বসলাম। তখন আব্বু আর আম্মু আমার সামনে বসলো। কি অবস্থা তোমার পড়াশোনার? পড়াশোনা কেমন চলতেছে? আমার অবস্থা ভালো, পড়াশোনাও ভালো চলতেছে, তবে ইদানিং একটু বেশি চাপ যাচ্ছে পড়াশোনায়। সামনের মাসের 17 তারিখ থেকে মিডিল টার্ম পরীক্ষা শুরু হবে, তাই এখন পড়াশোনার একটু চাপ যাচ্ছে বলা যায়। তাছাড়া বাকি সব ঠিকই আছে। আগামীকাল তো আপুর জন্মদিন, মনে আছে? জি মনে আছে। আগামীকাল আমরা একটা পার্টির আয়োজন করেছি। তোমার কালকে ভার্সিটি যাওয়া লাগবে না। সকাল থেকে অনেক কাজ আছে, আমার সাথে থেকে তোমার হাতে কাজ করা লাগতে হবে। আচ্ছা ঠিক আছে। ডিনার করে আজকে আর বেশিক্ষণ রাত না জেগে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফজর নামাজ পড়ে জিমে গেলাম। জিম থেকে ফিরে ব্রেকফাস্ট করে অনুষ্ঠানের জায়গায় চলে গেলাম। সেখানে সব কিছু দেখে আবার বাসায় ফিরে আসলাম। লাঞ্চ করে আমি আর আব্বু চলে গেলাম অনুষ্ঠানের জায়গায়। সেখানে সব কিছু গুছিয়ে বাসায় ফিরতে ফিরতে মাগরিব ছুঁই ছুঁই অবস্থা। বাসায় এসে আমি ও আব্বু ফ্রেশ হয়ে অনুষ্ঠানের জন্য রেডি হলাম। আমার পরনে ছিল গোল্ডেন কালারের একটা ব্লেজার, সাথে ম্যাচিং জুতা, চুলগুলো জেল দিয়ে স্পাইক করা। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই ক্রাশ খেলাম। কিন্তু আমার উপর কোনো মেয়ে ক্রাশ খাইলেও আমার কিছুই করার নেই, কারণ এগুলো যদি নিশাত আপু একবার কোনোভাবে টের পায় তাহলে সোজা আব্বুর কানে, আর আব্বু এসব জানলে আমাকে আস্ত রাখবে না। যাই হোক, এক বালতি চাপা কষ্ট নিজের মনে দাফন করে চললাম অনুষ্ঠানের উদ্দেশ্যে। খুব সুন্দর লাইটিং এবং আয়োজনের সাথে খুবই জাঁকজমকপূর্ণভাবে আপুর জন্মদিনের অনুষ্ঠান পালন করা হচ্ছে। আমি এই সারাদিন কাজ করে খুবই ক্লান্ত ছিলাম, তাই অনুষ্ঠানের মেইন ফ্লোর থেকে বের হয়ে সামনে থাকা সুইমিং পুলের এক কোণে বসে সুইমিং পুলের পানিতে পা দুইটা ডুবিয়ে কানে ব্লুটুথ দিয়ে গান শুনতেছিলাম। আর গান শোনার সাথে সাথে নিজেও মুখে গুনগুন করে গান গাচ্ছিলাম। হঠাৎ কোনো মানুষের উপস্থিতি টের পেলাম নিজের আশেপাশে। সামনে পানিতে খুব খেয়াল করে তাকিয়ে দেখে বুঝলাম যে উপস্থিত মানুষটি কোনো পুরুষ নয়, বরং একজন মেয়ে মানুষ। আমি তার দিকে ফিরে তাকালাম মেয়েটাকে দেখার জন্য। তার দিকে তাকিয়ে দেখলাম সেটা আমার বড় আপু। কি ব্যাপার বার্থডে গার্ল, অনুষ্ঠান ছেড়ে এখানে কি জন্য? এমনি বাইরে এসেছিলাম, দেখলাম তুই এখানে বসে আছিস তাই আসলাম। তুই এত সুন্দর গান গাইতে পারিস, আগে কখনো বলিসনি তো। কই ভালো গান গাইতে পারি, একটু একটু শুনে শুনে সুর মেলাতে পারি, এই আর কি। চল, অনুষ্ঠানের সময় হয়ে যাচ্ছে। না চাওয়া সত্ত্বেও আপুর মন রক্ষা করতে এক প্রকার জোর করে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি অনুষ্ঠান শুরু হতে এখনো 15 মিনিট বাকি আছে। এদিকে কেক এসে উপস্থিত। তখন আপু একেবারে অনাকাঙ্ক্ষিত একটা কাজ করে ফেললো। আপু মাইক হাতে নিয়ে ঘোষণা দিল, এই মুহূর্তে আমাদের সামনে বার্থডে স্পেশাল পারফরমেন্স নিয়ে আসছে মাহমুদ। এই কথা শোনার পরে আমার কেমন যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা। আমি এটার জন্য একেবারেই অপ্রস্তুত ছিলাম না। তারপর আপুর সম্মান রক্ষার্থে আমি স্টেজে গিয়ে জুবিন নটিয়ালের হামনাওয়া গান গাইলাম। সকলের মুখের অবস্থা দেখে মনে হলো গানটা একেবারে খারাপ হয়নি। গান শেষে আপু কেক কেটে সকলকে খাওয়ালো। তারপর সকলের ডিনারের মধ্য দিয়ে আপুর বার্থডে পার্টি শেষ হয়ে গেল। আমরা সকলে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন থেকে আমাদের সকলের জীবন ঠিক আগের নিয়মেই চলতে থাকলো। দেখতে দেখতে আমার পরীক্ষা চলে এলো। আমি পরীক্ষার আগে খুব পরিশ্রম করেছিলাম, তাই আমার আশা ছিল পরীক্ষায় ভালো ফলাফল হবে। সেই আশা নিয়েই
সবগুলো পরীক্ষা দিলাম। পরীক্ষাগুলো আমার আশানুরূপ খুব ভালো হলো। পরীক্ষার পর আব্বুকে বললাম বন্ধুরা মিলে একটা ট্যুরে যাব। আব্বু আমাকে ট্যুরে যাওয়ার পারমিশন দিয়ে দিল। ট্যুরে যাওয়ার আগের দিন আব্বু এসে আমাকে 10,000 টাকা দিয়ে বলল এই টাকাটা রাখো আর ট্যুরে গিয়ে ভালোভাবে এনজয় করো। আমি পরের দিন আব্বু আম্মুর থেকে দোয়া নিয়ে ট্যুরে চলে গেলাম। আপুকে বলে দেওয়া হয়নি। পরে অবশ্য আপুকে ফোন করে বলে দিয়েছি যে আমি ট্যুরের উদ্দেশ্যে বের হয়ে গেছি। ট্যুরের গন্তব্য ইন্ডিয়ার রাজস্থান গিয়ে বিভিন্ন জায়গা প্রদর্শন করতে লাগলাম। 15 দিনের সফরের 11 দিন হয়েছে। দিনটি ছিল রবিবার। ব্রেকফাস্ট করে বের হয়েছিলাম একটা মিউজিয়াম দেখতে। সেখান থেকে রিসর্টে ফিরতে ফিরতে দুপুর হয়ে গিয়েছে। রিসর্টে ফিরে আমি ফ্রেশ হতে গেলাম, ফোনটা রুমে রেখে। ফ্রেশ হয়ে রুমে ফিরে এসে দেখি যে আব্বু 8টা কল, আম্মু 6টা কল আর আপু প্রায় 20টা কল দিয়েছে। আমার ফোন সাইলেন্ট করা ছিল, তাই টের পাইনি যে আমার ফোনে এতগুলো কল এসেছে। কলগুলোর সংখ্যা দেখে বুঝলাম যে খুব ইমার্জেন্সি কিছু হয়েছে, না হলে আমাকে এইভাবে কল করতো না। ইমার্জেন্সি বুঝে আমি দ্রুত কল ব্যাক করলাম আপুর কাছে, কারণ এই মুহূর্তে আপুর কাছে ফোন করলেই আমার সবচেয়ে অল্প ঝাড়ি খেতে হবে। তাছাড়া আব্বু বা আম্মুর কাছে ফোন করলে কথার চেয়ে বেশি ঝাড়ি শুনতে হবে। আপুর কাছে ফোন দিলাম আসলে বিষয়টা কি হয়েছে সেটা জানার জন্য। হ্যালো আপু, কি হয়েছে? এতবার ফোন করেছিস কেন? আব্বু আম্মু ফোন করেছে, কোনো ইমার্জেন্সি হয়েছে কি? নিশাত্রে দেখতে আসছিল, ওর বিয়ে ঠিক হয়েছে। তুই দ্রুত বাসায় চলে আয়, সপ্তাহখানেকের মধ্যেই হয়তো বিয়ে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে হয়তো আসতে পারবো না, আগামীকাল সকালের ফ্লাইটেই চলে আসবো। তুই আব্বুরে বলে দিস যে তোর সাথে আমার কথা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই সময় মতো চলে আসিস। নিশাত আপুর বিয়ে ঠিক হয়েছে কথাটা শোনার পর থেকেই কেমন যেন নিজের কাছেই ভালো লাগতেছে। কারণ একবার বিয়ে হয়ে গেলে তো আর আমার পেছনে সারাদিন গোয়েন্দাগিরি করতে পারবে না। যাই হোক, সেদিন আমি আর রিসর্টে থেকে বের হলাম না, বরং আমি আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলাম। আগামীকাল সকালে প্রথম ফ্লাইটেই চলে যেতে হবে, সেইভাবে অনলাইনে টিকিট কেটে রাখলাম। পরের দিন সকালে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখলাম যে বাড়িতে কেমন যেন বিয়ে বিয়ে আমেজ লেগেছে। বাড়িঘরের সব কিছুই নতুন করে সাজানো হচ্ছে। আপুর কাছ থেকে জানতে পারলাম যে আনুষ্ঠানিক বিয়ে এই মুহূর্তে হবে না, এই মুহূর্তে কলমা করে রেখে যাবে। আর নিশাত আপুর ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। আব্বু আম্মুর সাথে দেখা করলাম, তখন তারা তেমন কিছু বলল না। তাতে করে বুঝলাম যে তাদেরকে আপু ম্যানেজ করেছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। সকলেই নিজেদের কাজে ব্যস্ত। আব্বু আম্মু, কাকা কাকি, আপু প্রত্যেকেই নিজেদের কাজে ব্যস্ত রয়েছে, তাই কারোর সাথে তেমন বেশি একটা কথা হলো না। বিয়ে উপলক্ষে আমিও কিছু শপিং করলাম। একটা গোল্ডেন কালারের পাঞ্জাবি পায়জামা এবং জুতা, সাথে একটা ঘড়ি কিনলাম। বিয়ের দিন সকালবেলায় নিশাত আপুর হাতে আমার আপু মেহেন্দি লাগিয়ে দিল। তার কিছুক্ষণ পর পার্লার থেকে মেয়েরা এসে নিশাত আপুকে সাজিয়ে দিল। লাল বেনারসি, মুখে হালকা মেকআপ, চুলগুলো খোপা করা আর খোপার চারপাশে বেলি ফুলের মালা। এই সাজে নিশাত আপুকে লালপরি থেকে কোনো অংশেই কম লাগছিল না। বিয়ের সময় দেওয়া ছিল শুক্রবার জুম্মার পরে। সকলে সেইভাবে প্রস্তুতি নিল। আব্বু, কাকা, আমি সকলেই গোসল করে নামাজ পড়তে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। এখন ঘড়িতে সময় 11:53। বরপক্ষ কত দূর আসছে সেটা শোনার জন্য কাকু ফোন দিল, কিন্তু কেউই ফোন রিসিভ করলো না। আব্বু ফোন করেছিল, তাতেও একই অবস্থা, কেউই ফোন রিসিভ করে না। নিশাত আপুর কাছে ছেলের নম্বর ছিল। যেদিন নিশাত আপুকে দেখতে এসেছিল, ছেলেকে নিশাত আপুর খুব পছন্দ হয়েছিল, তাই সেদিন তাদের মধ্যেই নিজেদের ফোন নম্বর আদান প্রদান হয়েছিল।
আর সেদিনের পর থেকে বিয়ের আগ পর্যন্ত নিশাত আপু ছেলেটার সাথে চুটিয়ে প্রেম করেছে। আপু জীবনে কখনোই প্রেম করেনি আমার জানা মতে, তাই বলা যায় যে এটা আপুর জীবনের প্রথম প্রেম। আর প্রথম প্রেমের আবেগটাও একটু অন্যরকমই হয়, এটা যারা প্রেম করেছেন তারা ঠিকই জানেন। কাকি নিশাত আপুর কাছ থেকে ছেলের নম্বর নিয়ে ছেলেকে ফোন করলো। ছেলের অবস্থা আরও ভয়ঙ্কর, বাড়ির লোকের ফোনে তাও কল ঢুকতেছিল, কিন্তু ছেলের ফোন সরাসরি বন্ধ বলতেছে। এবার আমার নাকে কেমন যেন রহস্যের গন্ধ আসতে শুরু করেছে। ছেলে সহ ছেলের বাড়ির কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, এটা নিয়ে আমাদের বাড়িতে এক অস্বস্তির সৃষ্টি হলো। আমার এই পরিবেশটা একদমই ভালো লাগতেছিল না, তাই আমি আপুকে বলে বাসার পাশে একটা লেক আছে, সেই লেকের পাড়ে এসে বসে আছি। আমি মন লেকের পাড়ে বসেছিলাম, হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম যে আব্বু ফোন করেছে। মাহমুদ, কোথায় তুমি? আমি ফোনটা রিসিভ করলাম। আব্বু আমার ভালো লাগতেছিল না, তাই একটু লেকের পাড়ে বসে আছি। তুমি যেখানে থাকো না কেন 10 মিনিটের মধ্যে বাসায় চলে আসো।